হ্যাঁ বলো। মাইক্রোফোন অন করে কথা বলো, মাইক্রোফোন অন করার পারমিশন দেওয়া আছে, কথা বলতে পারবো। এন্ড্রেস বলো। স্যার আপনি কি একটু হচ্ছে কি এক্সেলে যে যোগ বিয়োগ বা গুণ গুণ ভাগ যেটা আর কি, ওইটা খাতায় ভাবে করব একটু, যদি স্যার এমনি মানে স্ক্রিনে যদি নর্মালি স্লাইডে একটু লিখে দেখাইতেন স্যার তাহলে ভালো হইতো। কারণ আমার এটাতে একটু ভুল হয় বেশি। এটা এমসিকিউ হোক যেখানে হোক আমার প্রচুর ভুল হয়। তোমাদের সাফিয়া ম্যাডাম একটা শীট দিছে, তোমরা কি শীট না, তোমাদেরকে লিখে দিছে, সেটা কি দেখছো কখনো? আমি তো দিছিলাম তোমাদেরকে সম্ভবত। আচ্ছা ওটা আমি একটু দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা। এই যে দেখো এমএস, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তোমরা খাতায় যেভাবে লিখবা, ধরো একটা প্রবলেম আসছে যে এখানে দেখো রো বা কলাম দুটোই কিন্তু দেওয়া আছে, এগুলো এগুলো জাস্ট তোমার বোঝার জন্য লিখছে। বাট এখানে উনি একটা কি করছে, টেবিল তৈরি করছে। এটা এ লাইন, এটা বি লাইন, এবং এটা হচ্ছে এটাকে কলাম বলে, এটাকে রো বলে। তো আহ, এই জায়গাটাকে যদি আমরা চিন্তা করি যে এটা হচ্ছে আমার রো, আর এগুলো হচ্ছে আমার কলাম, এগুলোর নাম, এগুলো তো আমরা নাম জানি তাই না? আমরা কলাম আর কলাম এবং রো থেকে কিভাবে নাম্বার, ওই সেলের নাম্বার বের করতে হয়, এটা কিন্তু আমরা শিখছি। তো তারপরে জি স্যার। তোমাদের আসলে যখন প্রশ্ন আসবে এক্সেল নিয়ে, তখন কি করবে? তো খাতায় যখন তোমরা এটা দেখাইতে যাবা, তখন তোমাকে এরকম একটা সেল তৈরি করতে হবে। তো প্রথমটাতে তুমি কোনো কিছু না লেখো, প্রথম যে সেলটা আছে এই সেলটাতে তুমি কোনো কিছু না লেখো, ফাঁকা রাখো। ঠিক আছে? এখানে এ থেকে শুরু করো, এ বি সি এরকম লেখা করো, এবং এখানে 1 2 3 লিখে দাও। তাহলে তো তুমি মোটামুটি এই সেলের নাম্বার পাচ্ছ, এই সেলগুলোর নাম্বার তোমার জানা আছে, তাই না? এটা তো আর কাউকে বোঝানোর প্রয়োজন নেই যে এই সেলটার নাম্বার কত। তো তুমি জাস্ট নাম্বার বসাচ্ছ, এই ভ্যালুটা বসাচ্ছ, 10 15 20, তারপরে কি 10 এরকম বসাচ্ছ, ভ্যালু বসাচ্ছ, যে ভ্যালুটা তোমাকে হয়তো অঙ্কের মধ্যে বলে দেওয়া থাকতে পারে, অঙ্কের মধ্যে না বলেও দেওয়া থাকতে পারে। দেখা গেল তোমাকে শুধু যোগ বিয়োগ করতে বলছে, সেক্ষেত্রে তুমি এই যে A1 + A2 এভাবে তুমি যোগ করে দেখাইতে পারো তোমার খাতাতে। ঠিক আছে? এভাবে তুমি যোগ করে দেখাইতে পারো। তো এভাবেও যোগ করতে পারো, প্লাস হচ্ছে এভাবেও যোগ করে দেখাইতে পারো। দুইটা পদ্ধতি আছে, দুইটাই কিন্তু আমরা শিখছি। একটা হচ্ছে সরাসরি যোগ, আর একটা হচ্ছে ফাংশনের মাধ্যমে যোগ। ঠিক আছে? তো তোমরা দুটাই যোগ করতে পারবা, দুটাই করতে পারবা। আবার যদি বিয়োগ করতে চাও, তাহলে A2 মাইনাস দেখো B2, এই যে তুমি খাতায় যখন করে দেখাচ্ছ, তোমাকে অবশ্যই এই ভ্যালুটা একটা সেলের মধ্যে রেখে দেখাইতে হবে। এখন মানে আমরা স্যার যেটা করি হচ্ছে কি আমি যখন মানে খাতায় করব, হ্যাঁ তখন কি হচ্ছে কি এই যে সেলগুলো এগুলো আঁকতে হবে আমাকে? হ্যাঁ, একে দেখাবা, তুমি একে দেখাইলে তোমার প্রশ্নের উত্তরটা ক্লিয়ারলি দেওয়া হবে। ঠিক আছে? তুমি প্রথমে, আমি আমি যে আমি তো একটা দিছিলাম তোমাদের, যে আহ, অঙ্ক দিছিলাম মনে হয় বেশ কয়েকটা, তাই না? জি স্যার। ওটা একটু open করে একটু। আচ্ছা, এই অঙ্কটা তুমি চাইলে প্রথমে করে দিবা, অঙ্কটা তুমি করে ফেললা, টোটাল উত্তর তুমি বের করে ফেলছো যা যা আছে। এখন এটা তো তোমাকে ফর্মুলা, লাস্টে কি বলছি, এক্সেল এর ফর্মুলা তোমাকে লিখতে হবে। এখন এই ফর্মুলা লেখার জন্য তোমাকে এক্সেল এর এরকম এরকম ঘর তৈরি করতে হবে। এবং এই ঘরটা যখন তৈরি করবা, তোমার টোটাল ফর্মুলাতে কয়টা ভ্যালু প্রয়োজন হচ্ছে তুমি আগে থেকেই জানো। যেমন এটা একটা ভ্যালু প্রয়োজন হচ্ছে, একটা ভ্যালু, দুইটা ভ্যালু, তিনটা ভ্যালু, চারটা ভ্যালু, এই চারটা ভ্যালু তো হলেই তোমার হয়ে যাচ্ছে। তো তুমি চারটা ভ্যালু এরকম ঘর এঁকে চারটা সেলের মধ্যে রেখে দিবা। ঠিক আছে? এবং তুমি পাশ দিয়ে লিখে দিতে পারো যে A1 সমান সমান এত, এবং এটা কিসের ভ্যালু সেটা লিখে দিতে পারো। যেমন এখানে তুমি লিখে দিছো যে বাড়ি ভাড়া হয়তো এটা, তাই না? বা এই পাশে আরেকটা সমান চিহ্ন দিয়ে লিখতে পারো যে তুমি এটা কোথায় বসাইছো।
ঠিক আছে, ধরো এটা A1 এ বসাইছো, এটা B1 এ বসাইছো, এটা C1 এ বসাইছো, এটা D1 এ বসাইছো। তো এরকম তুমি সেলটা এখানেও চাইলে দেখাইতে পারো। দেখাইলে ক্লিয়ার হলো যে হ্যাঁ তোমার এখানে বক্স আকারে এক্সেলটাও আছে, আবার তুমি অঙ্কটাও বুঝছো, এবং অঙ্কটা তুমি সেলে বসানোর পরে লাস্ট ফিনিশিং এর যে উত্তরটা আমরা বের করছি সেটা কিভাবে বের করছি সেই ইকুয়ালস টু দিয়ে ইকুয়াল দিয়ে আমরা ফাংশন আকারে যোগ বিয়োগ গুণ ভাগ যেটা হয় সেটা লিখে দিব। ঠিক আছে, যে এই কথাটা লাস্ট লাস্ট কথা হবে হচ্ছে এইটা, এবং সেটা কোন সেলে তুমি পাবা সেটাও কিন্তু উল্লেখ করতে হবে, যে C1 সেলে ফলাফল পেতে C1 মানে হচ্ছে এইটা, এই যে এই অংশটা। তো এই অংশটাতে তুমি যে তুমি চাচ্ছ হচ্ছে উত্তর, তাই তোমাকে C1 কথাটা উল্লেখ করতে হবে। দেখো এখানে কিন্তু খুব সুন্দর করে উনি বুঝাই দিচ্ছে ভালো, এবং আমি জিনিসটা তোমাদের জন্য ইয়া করছি যে যাতে উনি, যে কোনো টিচার আসলে ভালো বুঝাইলে সমস্যা তো নাই, ইভেন আমার থেকে অনেকে ভালো বুঝাতে পারে। তো সেই জিনিসটা আমরা যদি নেই, খারাপ তো না, তাই না? তো উনি এভাবে ওনার একটা ক্লাসে বুঝেছে, হয়তো বা সেই ক্লাসে যেটা যতদূর বুঝতেছি সেই ক্লাসে মনে হয় প্রজেক্টর ছিল না, বা প্রজেক্টরের কোনো ইস্যু ছিল, যার কারণে উনি এইভাবে বুঝাইছে। হ্যাঁ, তো এটা একটা ভালো ব্যাপার। এটাতে দুটা জিনিস হয়েছে, যে প্রজেক্টর না থাকাতে খাতায় কিভাবে লিখতে হয় তারা ক্লিয়ার, কিন্তু দেখা গেল প্র্যাকটিক্যালি হয়তো সে আহ, সেই ক্লাসটা আসলে খুবটা হয়তো ভালো জায়গায় নাও যেতে পারে। প্র্যাকটিক্যালি তো কালকে দরকার হবে না, দরকার হবে তোমার খাতায় লেখা। তো এই প্রসেসটা এই জন্য আমি তোমাদেরকে দেখানোর জন্য রাখছি। যেমন C2 সেলে বিয়োগের সূত্র বসাইছে, তো C2 সেলে বিয়োগের সূত্র বসানোর মানেই হচ্ছে সেখানে বিয়োগের মান বসবে। তারপরে যে গুণের কথা বসাইছে, যে এখানে আমরা C1 এ গুণ গুণ এবং C2 তে ভাগ, এভাবে তোমাকে দেখাইতে হবে। ঠিক আছে, বিষয়টা কিন্তু এরকম। তুমি অঙ্কটা করার পরে ভ্যালুগুলো দিয়ে তুমি নির্দিষ্ট একটা সেলে সেটার উত্তর দেখাই দিবা। সবাই কি ক্লিয়ার? স্যার আমাদের কি অঙ্কের হিসাব দেখাইতে হবে? মানে ধরেন যোগ বিয়োগ করলাম, যোগ বিয়োগের মান বসাবো নাকি শুধু সূত্র বসাবো? তুমি ফার্স্টে এই যে ধরো তোমাকে ধরো দেখো, ধরো এই যে কথাটা আছে তাই না, এই লেখাটা আছে, তুমি সাপোজ এরকম ঘর আঁকাইছো, ঠিক আছে, এরকম ঘর আঁকাচ্ছো এক্সেলের ঘর, তুমি এখানে ঘর দেখা দিলা, এটা ধরো এ দিলা, বি দিলা, এটা সি দিলা, এটা ডি দিলা, এটা 1 দিলা, এটা 2 দিলা। তো এখানে তোমার ভ্যালু কয়টা? টোটাল টোটাল ভ্যালু হচ্ছে 4টা, তাই তো? তো ভ্যালু যেহেতু 4টা, আমরা ঘরও 4টা নিই। তো এখানে এটা ধরো 3, এটা হচ্ছে 4। তো এই যে 16,500, তুমি ধরো এটা এখানে লিখলা 16,500, এটা এখানে লিখবে। একটু লেখা খারাপ হলে যদি আমার, আমি ছোট করে আঁকাইছি আর কি। আর ধরো এটা 9,000 বা 9,000, এটা তুমি এখানে লিখবে। হ্যাঁ, 9,000 হয়তো 75, এখানে লেখাটা একটু চলে গেল অন্য লাইনে। এখানে ধরো 700, 700, এখানে ধরো তোমার 90। এখন এই যে তুমি নাম্বারগুলো এখানে লিখলা, এই নাম্বারগুলো তোমাকে কিন্তু লিখতে হবে, তাহলে তুমি এখন বলতে পারবা যে এই এই লেখাটাও লিখছো, এই লেখাটাও লিখছো, এই লেখাটা লেখার পাশাপাশি তুমি হচ্ছে এই লেখাটা লেখার পাশাপাশি তুমি হচ্ছে এই সেলে দেখাইছো। তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে গেল যে এই মূল বেতনটা কত নম্বর সেলে আছে, A1 এ আছে। তুমি এখানে সরাসরি এই কথা সমান চিহ্ন দিয়ে A1 লিখে দাও, A1 লিখে দাও। এখানে সমান চিহ্ন দিয়ে তুমি বি A2 লিখে দাও, কারণ এটা A2 তে রাখছো, A2 লিখে দাও। এরকম তুমি সেল নাম্বারটা উল্লেখ করে দিবা, তাহলে তো ক্লিয়ার হয়ে গেল যে হ্যাঁ এই জায়গাটা আসলে কোথায় কোথায় তুমি বসাইছো। এবং তারপরে তুমি যে হিসাবটা করলা, এই যে এখানে যে হিসাব করে তুমি যোগ বের করছো, টোটাল লাস্টে ফলাফল বের করছো, এটা তোমার ফলাফল, তাই না? তো এই ফলাফলটা তো তুমি বের করে দেখাইছো যে হ্যাঁ এর ফলাফল এত আসবে, এটা অঙ্ক করে তুমি দেখাইছো। কিন্তু ফর্মুলাতে শুধু সমান চিহ্ন দিয়ে এইটার মানে সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি?
যে তোমার a1 প্লাস b1 প্লাস কি c1, এই সরি a1 প্লাস a2 প্লাস কি a3, তাই তো? তাহলে a1 প্লাস a2 আরেকটা কি প্লাস a ধরো 3, এটা তুমি লিখছো। এর সাথে কি বিয়োগ আছে কোনটা? বিয়োগ হচ্ছে এই a4। তো তুমি চাইলে এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারো, সমস্যা নাই। এটার সাথে বিয়োগ হচ্ছে a4, শেষ। এই যে এই এক্সেল ফর্মুলাটা লাস্ট ফিনিশিং এ লিখতে হবে। এখন তুমি এই ফর্মুলা লেখার জন্যই মূলত মার্কস পাবা, কিন্তু টোটাল জিনিসটা যদি তুমি না বুঝায় দাও তাহলে এই ফর্মুলা লিখলেও মার্কস তো আশা করা যায় না। বিষয়টা বুঝতে পারছো? স্যার আরেকটু যদি আপনি হেল্প করেন, আপনি যে মানে হচ্ছে কি ম্যাথ করার জন্য যে কিছু ম্যাথ করার জন্য যে পিডিএফটা দিয়েছেন ওটা যদি আরেকবার গ্রুপে শেয়ার করেন তাহলে ভালো হতো। তাহলে বাসায় হয়তো আমি রাতে কয়েকটা ম্যাথ যদি প্র্যাকটিস করি তাহলে এক্সাম হলে আমার লিখতে সুবিধা হবে। আমি দিয়ে দিব, সমস্যা নাই। আজকে এই ম্যাডামের এটাও দিয়ে দিব, তোমাদের এটাও দিয়ে দিব, ঠিক আছে? দুটোই দিয়ে দিব। স্যার ম্যাডামেরটা আছে, মানে প্রিন্ট করা হয়েছে, বাট হচ্ছে কি এটা আর কি নাই আর কি। আচ্ছা, ঠিক আছে, আমি দুটোই দিয়ে দিব, সমস্যা নাই। তোমাদের যেটা লাগে সেটা তুমি নিয়ে ম্যাথগুলো, এখানে ম্যাথ করা আছে, এই ম্যাথগুলো হুবহু আসবে এটা ভাবার দরকার নাই, কারণ ম্যাথ আসলে স্যার এগুলো এটা একটা প্র্যাকটিসের ধারণা জন্যই নিয়ে করা। রাখবো যে এরকম আসতে হ্যাঁ, পারে এরকম। হ্যাঁ, রাইট। এই যে দেখো এখানে আমি কিন্তু এক্সেলের ফর্মুলা কি হবে সেটা কিন্তু লিখে দিছি। ধরো এই ভ্যালুটা তুমি কোন কোন সেলে রাখবা, এই ভ্যালুটা তুমি কোন সেলে রাখবা এটা কিন্তু তোমাকে লিখতে হবে, দেখাইতে হবে। যেমন এইটা আমি A1 এ যদি রাখি, এই যে 22,000টাকে আমি A1 এ রাখি, এখানে কি আবার আমার এটাকে কি আরেকটা B1 এ রাখার প্রয়োজন আছে? এটা তো অলরেডি এই একই ভ্যালু A1 এ আছেই, তাই না? তাহলে A1 প্লাস A1 তারপরে কি 40%, তো A1 এর সাথে 40% কে গুণ করছি। তো এটা কিন্তু আমার এক্সট্রা করে আবার রাখার প্রয়োজন নাই। 40% বের করতে হলে জাস্ট তার সাথে আমার কি A1 কে গুণ করে দিলেই হয়ে গেল। আবার আমি যদি এটাকে এই 40%টাকে আমি কোনো সেলে রাখি, তখন আমাকে হয়তো সেই সেলটা এখানে লিখতে হবে, 40% লেখা যাবে না। এটা আমরা কিন্তু অলরেডি এই ম্যাথগুলো করার সময় দেখছি। তোমরা কি এটা নিয়ে কোনো কনফিউশন আছে? না স্যার। Okay. হ্যাঁ, পিডিএফ আমি দিয়ে দিব, একটু পরে তোমাদের গ্রুপে দিয়ে দিব পিডিএফ, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে একটু বলো, আমরা সেগুলো নিয়ে কথা বলি। হ্যাঁ, ম্যাডামের পিডিএফটাও দিয়ে দিব। ম্যাডামের পিডিএফ আসলে ম্যাডাম এটা পিডিএফ দেয় নাই, এটা তোমাদের ক্লাস 10-এরই কোনো একটা স্টুডেন্টের হাতের লেখা, এবং সে ক্লাসে এটা তুলে নিছে। ওকে আমি আসলে টিউশন করার, যার কারণে ওর কাছ থেকে আমি নিয়ে নিছি। দেখলাম যে ও সুন্দর করে আসলে গুছিয়ে লিখছে, এবং এখানে অনেক কয়েকটা কথাও বলা আছে, যেমন ধরো এমএস ওয়ার্ডের আসলে কি কি জিনিস তোমাদের পড়া উচিত। যেমন ম্যাডাম লিখছে হোম, ইনসার্ট, পেজ লেআউট। আমি তোমাদের কাছে একটা কথা আজকে বলেই দিই, প্রশ্ন মূলত ম্যাডামই করছে, ঠিক আছে? এই জন্য এইটা একটু ফলো করার জন্য আমি বলবো, ঠিক আছে? প্রশ্ন ম্যাডামটাই সিলেক্ট হবে আর কি, সেটা কথা। তো ম্যাডামটা সিলেক্ট হবে। আমি প্রশ্ন ক্লাস টেনে এবার করি নাই, এবং এখানে প্রশ্ন করছি দুজন, আমি এবং হচ্ছে সরি ম্যাডাম এবং অসীম স্যার। তো মোটামুটি শিওর থাকো যে ওনার প্রশ্ন সিলেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং তোমাদের আরেকটা বিষয়ে বলি যে তোমরা অনেক বেশি লিখবা এরকম লেখার প্রয়োজন নাই। তোমরা লিখবা মূলত একদম টু দি পয়েন্টে। হয়তো খাতা আমিও দেখবো এবার, ক্লাস 10 খাতা, দুইটা সেকশনের খাতা আমিও দেখবো, হয়তো কোন দুইটা দেখবো আমি জানি না এখনো। তো যেটাই হোক সেটা বিষয় না। তোমাদের এই পিডিএফটা আমি দিয়ে দিব। এই পিডিএফে যেগুলো লেখা আছে, যেমন ধরো এখানে কিন্তু অনেক সুন্দর করে আর কি অনেক কথাগুলো লেখা আছে, এগুলো কিন্তু আমরা প্র্যাকটিক্যালি পড়ছি। হ্যাঁ, কিন্তু আজকে যেটা করবা বই ভিত্তিক ভাবে তোমরা এগুলো নিয়ে একটু স্টাডি করবে, বইয়ের ভিতরে থেকে কিভাবে পড়া যায়। আবার তোমরা এই যে ধরো এই যে লেখা আছে ফন্ট স্টাইল কি, তারপরে ফন্ট কালার কি, ফন্ট সাইজ কি, এগুলো তো তোমার জানা নাই, ধরো তুমি জানো না, তো তুমি তাহলে কি করবা? তুমি এইগুলো নিয়ে প্রয়োজনে চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করো, ঠিক আছে? এগুলো নিয়ে তুমি একটু চ্যাট জিপিটি কে জিজ্ঞাসা করো যে এটা হচ্ছে
ধরো এই 4টা জিনিস আমি একটু কপি করে নিই, এই যে ইউএস থেকে কপি করে নিচ্ছি। তুমি ধরো এই 4টা জিনিস একটু বলতেছি যে আমাকে এক্সপ্লেন করে, হ্যাঁ, এক্সপ্লেন বাংলা, কিন্তু বাংলায় লিখবা, সো ও তোমাকে বাংলায় হয়তো কিছু কথা লিখে দিবে। তো তুমি এখান থেকে কি করতে পারো, ছোট ছোট পয়েন্ট আকারে 1 লাইন 2 লাইনে কিন্তু লেখা আছে, তুমি এগুলো সংগ্রহ করো বা লেখো, বা তোমার খাতায় লিখে ফেলো, তাহলে দেখবে যে খুব দ্রুত তোমার যতটুকু তোমার পড়ার দরকার অতটুকু খুব দ্রুত হয়ে যাবে। ঠিক আছে? স্যার বলো। স্যার মাল্টিমিডিয়ার একটু বেসিক ধারণাটা দিবেন, আমি সবগুলো বেশি মিলাই ফেলি। ওই তো না। আচ্ছা, স্যার অম্লানের পাশে আমিও আর কি একটু বলি। স্যার এখানে লেখা আছে যে বর্ণ, টেক্সট, 1 নম্বর মানে মাল্টিমিডিয়ার পরে লেখা হয়েছে যে কয়েকটা মানে বিভাগ, বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক বা ইত্যাদি ইত্যাদি অ্যানিমেশন যেগুলো আছে ওগুলো সম্পর্কে কি আমাদের ধারণা রাখা লাগবে? মানে হচ্ছে কি জিনিস বলে যে বর্ণনা করো বা সামথিং কোনো কিছু, তখন কি এগুলো কি আমাদের লেখা লাগবে? এটা সম্পর্কে অবশ্যই কি ধারণা রাখা লাগবে? তো এই পেজ নাম্বারটা কত একটু বলো তো, পেজ নাম্বারটা। পেজ নম্বর হচ্ছে স্যার আপনার 66, 66। আচ্ছা, এখানে যে বিষয়গুলো আছে দেখো, এখানে এখানে এত বড় প্রশ্ন তো তোমাদের আসবে না। হ্যাঁ, এত বড় প্রশ্ন কিন্তু তোমাদের আসবে না, কিন্তু মাল্টিমিডিয়ার প্রধান এই যে যে কাজগুলো আছে, যেমন টেক্সট, বর্ণ বা অ্যানিমেশন, ভিডিও, এগুলো দিয়ে তোমাদের হয়তো ছোট ছোট প্রশ্ন আসতে পারে। যেমন বর্ণ বা টেক্সট আসলে মাল্টিমিডিয়াতে কিভাবে ব্যবহার হয়, এইগুলো নিয়ে কিন্তু কোশ্চেন হতে পারে। তো তোমরা এখান থেকে, আমি আজকে তোমাদেরকে আসলে একটু মানে কি বলে, চোরাই বুদ্ধি আসলে বলতেছি যে তোমরা যেটা করবা এখান থেকে, যেটা যেটা তোমার মনে হচ্ছে যে কি প্রশ্ন হতে পারে, আমি তো সেটাও বুঝি না, তাই না? তো আমি এটা ধরো কপি করে নিলাম, বা এই অংশটুকু আমি একটা ছবি উঠাই নিলাম, নিয়ে আমি এটা সুন্দর করে ওকে, দেখা গেল এআই কে যদি আমি দেই, আমি যদি বলি যে এখান থেকে আসলে কি প্রশ্ন হতে পারে, এখান থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, দেখো, আমি বাংলিশে লিখতেছি, তো আমাকে অনেকগুলো কোশ্চেন দাও, অনেকগুলো কোশ্চেন দাও, দেখো তোমার তোমার ওখান থেকে সে আমাকে কোশ্চেন কিন্তু এখন, তো এখানে কি ধরনের কোশ্চেন, দেখো ও আবার এটা বহু নির্বাচনী আসলে কোশ্চেন আমাকে দিচ্ছে, সংক্ষিপ্ত প্রশ্নও দিচ্ছে। তো এখানে দেখো টেক্সট বা বর্ণ কাজে, মানে কাজে বর্তমানে কম্পিউটার ব্যবহার ব্যাখ্যা করতে পারে। তো গ্রাফিক ডিজাইন এটা আসবে না, যদিও ভিডিওকে কেন চলমান গ্রাফিক্স বলা হয়, এই জাতীয় প্রশ্ন কিন্তু তোমার আসতে পারে। ঠিক আছে? অ্যানিমেশন বলতে কি বোঝায়, তো এই জাতীয় প্রশ্ন, এখানে বর্ণনামূলক প্রশ্নও আছে, তুমি চাইলে এই লেখাগুলো আবার কপি করে বলো যে আমাকে এগুলোর উত্তর দাও, আমাকে উত্তর দাও। দেখো আমি কিন্তু আজকে তোমাকে শেখাচ্ছি যে তুমি কিভাবে আসলে পড়বে। হ্যাঁ, আমি তোমাকে এটা শেখাচ্ছি না যে এটার পড়া এটার উত্তরটা এটা, এটা তোমাকে কিন্তু আজকে শেখাচ্ছি না। ঠিক আছে? এখানে তুমি এগুলোর উত্তর একটু দেখো যে যেটা তোমার বইয়ের সাথে যায়, বইয়ের লেখার সাথে যায়, সেটা তুমি লিখে দিবা। যে অ্যানিমেশন হলো কি, স্থির চিত্রকে ধারাবাহিকভাবে প্রদর্শন করা। ঠিক আছে? যেটা গতিশীল বা চলমান রূপ দেয়, এবং এটি দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক হয়, অর্থাৎ 2D অথবা 3D হয়, দুরকমের হতে পারে। ঠিক আছে? যেমন আমরা অ্যানিমেশন যেটা ইউজ করি, সরি প্রেজেন্টেশন যেটা ইউজ করি, এটা কিন্তু বলা যায় যে 2D মোডে চলে। হ্যাঁ, বাট অনেক কিছু 3D মোডেও আমরা ব্যবহার করতে পারি, দেখতে পারি অ্যানিমেশন। হ্যাঁ, তো এই আর কি। এখন এগুলো থেকে তোমাকে প্রশ্ন এরকম ভাবে বের করে নিয়ে আসতে হবে, হয়ে যাবে এটা। তো আরেকটা বিষয় একটু তোমাদেরকে বলি, তোমরা হয়তোবা এই যে আমি যেভাবে কপি করতেছি, তোমরা এভাবে হয়তো কপি করতে পারবে না তোমাদের ডেস্কটপ থেকে। ঠিক আছে? আমি কিন্তু এখান থেকে গুগল লেন্সের মাধ্যমে কপি করতেছি, দেখো গুগল লেন্সের মাধ্যমে আমি কিন্তু কপি করতেছি। তো তোমাদের গুগল লেন্স এখানে শো নাও করতে পারে। তো কিভাবে সেই স্যার গুগল লেন্স, যদি হচ্ছে কি পিডিএফ আকারে যদি ইয়াতে পড়ি তাহলে তো ইজিলি তো মনে হয় চলে আসবে। ঘটনা হচ্ছে তোমাদের এই পিডিএফটা একটু তোমাদের যে টেক্সট বুকের যে পিডিএফ, এই পিডিএফটা মূলত
যে টেক্সট আছে এটা টেক্সটটা আসলে ইমেজ মোডে আছে, ঠিক আছে, যার হ্যাঁ কারণে কোনোভাবেই এই টেক্সট টেক্সট এআই পড়তে পারে না, ঠিক আছে। তো তুমি এটাকে চাইলে স্ক্রিনশট নিয়ে তাকে দিলে সে হয়তো পড়তে পারবে, হ্যাঁ, আদারওয়াইজ সে পড়তে পারবে না। আর তাছাড়া তোমার মোবাইলের যদি গুগল লেন্স থাকে, তুমি পিডিএফ ওপেন করবা, গুগল লেন্সটা ওপেন করে ওখান থেকে জাস্ট এটা কপি করে নিবে, বোঝা গেছে। আর যদি পিসি থেকে কেউ চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে পিসি থেকে যদি তুমি গুগল লেন্স চাও, ধরো তুমি একটা ফটো লিখছো, ফটো লিখে তুমি ইমেজে যাও, ইমেজে যাওয়ার পরে ধরো একটা ইমেজ ওপেন করি। আচ্ছা, দেখো একটা ইমেজ ওপেন করার সাথে সাথে এই যে বাম পাশে এখানে কিন্তু এই গুগল লেন্সের একটা আইকন দেখা যায়। এটা কিন্তু তোমাদের প্রথমে এই আইকনটা এখানে দেখাবে না, এখানে আইকন দেখাবে। তো এটাতে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে তোমার এই গুগল লেন্সটা কিন্তু ওপেন হয়। তো এই যে গুগল লেন্স, এই যে এখানে দেখো তোমার, তুমি নর্মালি যদি গুগলে যাও, আমি তোমাকে দেখাই, নর্মালি গুগলে এখানে অনেক সময় দেখায়, অনেকের দেখায় না। তো এটা যদি আপডেটেড ভার্সন হয় তাহলে দেখাবে, যদি দেখায় খুব ভালো। এখানে তুমি এই এটাকে সার্চ করে নিয়ে আসতে পারো বা পেস্ট করে দিতে পারো কোনো কিছুকে। তুমি এখন পেস্ট করে দিবা না কিভাবে দিবা সেটা তোমার ব্যাপার। তারপরে এখন আমরা যেটা দেখতেছিলাম এটা, আচ্ছা, পেস্ট 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 না, পেস্ট না, ওটা পেস্ট চাচ্ছিলাম না। আচ্ছা, এই যে দেখো আমি এটার উপর ক্লিক করার পরে এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা যখন তোমাকে দেখাবে তখন তুমি এই এই বাটনটাও তুমি এই সাইডে দেখতে পাবা, এখানে দেখতে পাবা, কোন এক জায়গায় দেখতে পাবা। তখন এটাকে জাস্ট ক্লিক করে তুমি পিন করে দিবা, এটা আনপিন থাকবে, এটা পিন করে দিলে আনপিন দেখাবে আর কি, তখন এটা অটোমেটিক্যালি এখানে শো করবে। তো এটা আসলে খুব বেশি ইম্পর্টেন্ট তা না, তবে তুমি যদি কপি না করতে পারো সেক্ষেত্রে ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এটা নর্মালি এখানেও থাকে, চাইলে ফটো তুলে সেটার থেকেও তুমি নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এখান থেকে আপলোড করে তুমি ওই টেক্সটটা নিয়ে তুমি এখানে দিতে পারো, চ্যাট জিপিটিকে দিতে পারো। বিষয়টা কি ক্লিয়ার? আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে সেগুলো নিয়ে কথা বলো, এগুলো দেখা গেল তোমাদের যেগুলো নিয়ে হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। মাল্টিমিডিয়াটা তো বললাম যে এখান থেকে তোমাকে স্টাডি করতে হবে। মাল্টিমিডিয়া নিয়ে আসলে কি তুমি তোমার কি গোলমেলে হয়ে যায় এরকম? জি স্যার। মাল্টিমিডিয়া এখানে আসলে কেন গোলমেলে হচ্ছে তোমার, কি কারণে গোলমেলে, মানে কোন একটা কোনটার সাথে তুমি মিলে ফেলছো? ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, আনইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া। একটা হচ্ছে শুধু মাল্টিমিডিয়া আর একটা হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া, তাই তো? জি স্যার। তুমি এটা ওকে জিজ্ঞাসা করো। আচ্ছা, আরেকটা বিষয় বলি, তোমাদের এখানে সব যে আসলে বাংলায় লিখতে হবে এমন না, তুমি বাংলিশে লিখতে পারো যে মাল্টিমিডিয়া, আমি বানান ভুল লিখতেছি পারো, হ্যাঁ, মিডিয়া অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ, আমি সব বানান ভুল লিখতেছি। আমি বাংলা পারি না, আমি ইংলিশ পারি না তা কিন্তু না, আমি বানান ভুল লিখতেছি, চলো ইয়া, এর পার্থক্য কি? তো এটা কিন্তু ও কিন্তু তোমাকে বাংলায় দেখো ক্লিয়ার একটা ধারণা দিয়ে দিবে যে আসলে ও কি বলছে যে টেক্সট, ছবি বা ভিডিও অ্যানিমেশন একসাথে ব্যবহার করার প্রক্রিয়া। আর ইন্টারেক্টিভ এখানে এমন এমন মাল্টিমিডিয়া যেখানে ব্যবহার করে সরাসরি অংশগ্রহণ করতে পারে এবং তার কাজের উপর ভিত্তি করে সে ফলাফল পরিবর্তন করে, হ্যাঁ। তো এখানে উদাহরণও দিয়ে দিছি, যেমন এখানে উদাহরণ হচ্ছে ভিডিও ক্লিপ, সিনেমা, স্লাইড শো, অ্যানিমেশন, এখানে কিন্তু কম্পিউটার গেমস, সে সরাসরি দেখা গেল তোমরা যখন পাবজি খেলো বা ফ্রি ফায়ার খেলো, তো সেখানে কিন্তু তোমরা নিজেরাই কি করো, সে একটা মিডিয়ার মধ্যে থাকো, ঠিক আছে।
বা এই যে আমরা যখন কথা বলতেছি এখন, এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ, ঠিক আছে? এখানে কিন্তু আমরা, তুমি কথা বলছো আমি শুনতে পাচ্ছি, আমি কথা বলতেছি তুমি শুনতে পাচ্ছ, বাট এটা তো একটা ভিডিও, তাই না? এটা একটা কিন্তু প্রজেক্টর প্রজেক্টরের প্রজেকশন বলতে পারো, তাই না? তো এটাকে বলে ইন্টারেক্টিভ। এখানে তুমি কনফিউজড হওয়ার কিছু নাই, আরো দেখো সংজ্ঞাও দিয়ে দিচ্ছে যে টেক্সট, ভিডিও ইত্যাদির ক্ষেত্রে এটা উপস্থাপন করে মাল্টিমিডিয়া। আর মাল্টিমিডিয়া যেখানে মিথস্ক্রিয়া থাকে, মানে আসলে সেটা আরো বেশি আকর্ষণীয়, বা সেখানে আসলে সরাসরি আমাদের কোনো না কোনো কাজ থাকে। তারপরে এটা কি ব্যাপক কেবল দর্শক বা শ্রোতা এইটাতে থাকে, আর এখানে কিন্তু স্বয়ংক্রিয় যে আসলে ইন্টারেক্টিভ ভাবে মাল্টিমিডিয়াটা প্রদর্শন করতেছে সেও দেখা যাবে, সেও থাকবে। তারপরে এখানে আরো কি কথা বলছে, উদাহরণ দিয়ে দিচ্ছে, তারপরে নিয়ন্ত্রণ দিয়ে দিচ্ছে, উদ্দেশ্য দিয়ে দিচ্ছে। এগুলো তোমাকে এইভাবে স্টাডি করতে হবে। এই আইসিটির বিষয়গুলোতে তোমাকে আসলে আহ, পরীক্ষার আগের রাত্রে তোমাকে শিখতে হবে যে কি সার্চ করলে এই লেখাগুলোর এক্সাক্ট উত্তরটা আমি পেয়ে যাব। আমি চাই আমার এই 3501-এর যারা আসো তাদের সার্চ করার ক্যাপাসিটি কিন্তু ভালো হতে হবে, ঠিক আছে? সার্চ কিভাবে করতে হয়, আমি দেখা গেল চাইলেই গুগলে সার্চ করতে পারি, কিন্তু গুগলে সার্চ করলে আমাকে এত সুন্দর করে ডেটাগুলো দিত না। এগুলো কিন্তু সে গুগল থেকে নিয়ে আসছে, বাট সে এখানে আমাকে সুন্দর করে গুছিয়ে বলে দিচ্ছে। তাহলে এখানে দেখো সংক্ষেপে আবার বলে দিচ্ছে মাল্টিমিডিয়া শুধু দেখায় বা শোনায়, কিন্তু ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া ব্যবহারকারীকে অংশগ্রহণের সুযোগ দেয়, ঠিক আছে? এই কথাটাতে তুমি কিন্তু তোমার এই প্রশ্নটা আসতেও পারে যে মিডিয়া এবং মাল্টিমিডিয়া, ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়ার মধ্যে আসলে মূল মূল পার্থক্য বা মূল কথাটা আসলে কি। তো সেটা তুমি এই এক কথায় লিখে দিতে পারো। স্যার, আর কারো কোনো প্রশ্ন? বলো। যদি বইয়ের বাইরে কোনো সফটওয়্যারের নাম দেয় ওটা কিভাবে বুঝবো ইন্টারঅ্যাক্টিভ মাল্টিমিডিয়া না কি শুধু মাল্টিমিডিয়া? প্রথমত তোমার বইয়ের বাইরে গিয়ে কোনো প্রশ্ন বা কোনো সফটওয়্যারের নাম বলবেই না। হ্যাঁ, আর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া বা মিডিয়া বোঝার জন্য, তোমার মাল্টিমিডিয়া বোঝার জন্য তো কোনো সফটওয়্যারের ধারণা রাখার প্রয়োজন নাই। তুমি মূলত চিন্তা করবা যে এইটাতে যদি তুমি নিজে ইনভলভ হতে পারো কিনা। তুমি যদি নিজে ইনভলভ হয়ে সেই মিডিয়াটা উপস্থাপন করতে পারো, দ্যাট দ্যাট ইজ দ্য ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া, ঠিক আছে? যদি তুমি মনে হয় যে না এই এই এটাতে শুধুমাত্র 2D বা 3D মডেলে হয়তো কোনো কিছু দেখানো যায়, হ্যাঁ, যেমন ধরো প্রেজেন্টেশন, তো সেক্ষেত্রে কখনোই সেটা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হবে না, ঠিক আছে? আবার হবে হবে না তা না, যদি তোমার সেখানে নিজস্বতা বলে কিছু থাকে। তো এটা নিয়ে এতটা হার্ড প্রশ্ন আসবে না তোমাদের আসলে, খুব কঠিন প্রশ্ন আসবে এরকম আমার মনে হয় না। আজকে ম্যাথ এক্সাম কেমন দিচ্ছে সবাই? ম্যাথ এক্সাম দেওয়া নাই তোমরা? স্যার দিছি তো। কেমন হচ্ছে সবাই বলো একটু। কেমন অনুভূতি চাচ্ছেন, ভালো না খারাপ কোনটা বলবো? হ্যাঁ, তোমার যেমন হয়েছে সেটাই বলো, যে আসলে কেমন, কত মার্কের মতো অ্যান্সার এভারেজ, করতে হবে। এভারেজ স্যার ভালোই মোটামুটি, খারাপ না, বাট এমসিকিউ হার্ড ছিল, এটা মানতে হবে। বাকিদের বাকিরা বলতে লজ্জা পাচ্ছে যে আসলে ম্যাথ পরীক্ষা হয়তো ভালো হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আইসিটির আর কোনো সমস্যা আছে কিনা বলো। আজকে কিন্তু তোমাদের প্রশ্নের উপরেই কথা বলবো, যে স্যার কারো যে কোনো আপনাকে প্রশ্ন কি থাকলে বলো। আজকে রাত কয়টা পর্যন্ত পাওয়া যাবে? যদি কোনো গাইডের সমস্যা হয় আপনাকে তাহলে গ্রুপে লিখতাম। আমাকে মোটামুটি রাত 2টা 3টা পর্যন্ত পাবো। আমি বিকেল কয়টা পর্যন্ত? একটু রাত 2টা 3টা পর্যন্ত পাবো। ঠিক আছে স্যার। স্যার আপনি হচ্ছে যে একটা আমাদেরকে ইয়া দিয়েছিলেন, পিডিএফ দিয়েছিলেন,
তো ওইখানে মাল্টিমিডিয়া, তারপরে হচ্ছে মানে অনেক কিছু আর কি লেখা আছে। তো ওইটাও মনে হয় আমরা গাইডলাইন হিসেবে পড়তে পারবো মানে আজকে। হ্যাঁ করতে পারবো। কিন্তু কোনটা দিছিলাম আমার তো মনে নাই। আল্লাহ, ও আপনারই আচ্ছা, মনে আমি নাই? হ্যাঁ আমি ক্লাসে দিছিলাম, এই ক্লাস 3501 এর ক্লাস, তাই না? হ্যাঁ স্যার, এটা দিয়েছিলেন চ্যাপ্টার 4 ক্লাস 10 আইসিটি। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আমি ভাবছি যে স্কুলে দিছি কিনা, স্কুলে আমার তো মনে পড়তেছে না যে আমি কোনো পিডিএফ দিছি আসলে। হ্যাঁ তোমাদের 3501-এ আমি একটা পিডিএফ দিছিলাম, রাইট। ঠিক আছে, ওটা করতে পারবা। ওখান থেকেও তুমি মোটামুটি এই অধ্যায়ের ধারণা পেয়ে যাবা সবকিছু। ওই অনুসারে তুমি লিখতেও পারবা। তবে আমি একটা কথা বলি, তোমরা ক্লাস 10-এর লেখার ব্যাপারে তোমরা হচ্ছে প্রথমত এমসিকিউ এক কথায় তো হয়েই যাচ্ছে, ওটা কোনো বিষয় না। বাট যখন তুমি 2 মার্ক করে অ্যান্সার করতেছো 5টা প্রশ্নে, সেই 5টা প্রশ্ন মূলত আহ, প্রথম লাইনেই প্রথম লাইনেই তোমাকে মূল কথাটা লিখে দিতে হবে, যেটা ওই প্রশ্ন চাচ্ছে। এক কথায় তুমি প্রথম লাইনে লিখে দিবা, দেন একটু স্পেস দিয়ে প্রয়োজনে স্পেস বা একটা লাইন দিয়ে তুমি আরেকটু এক্সপ্লেন করতে পারো। সেটা হতে পারে 1 থেকে 2 লাইন, হাইস্ট 3 লাইন, এর বেশি লেখার প্রয়োজন নাই। পিডিএফটা আবার দিলে ভালো হয়, পিডিএফটা সম্ভবত 3501 গ্রুপেই থাকার কথা। তারপরেও আমি দেখি, দেওয়ার চেষ্টা করি। আর কোনো প্রশ্ন? আচ্ছা, তুমি একটা জিনিস চিন্তা করো তো, 2 মার্কের জন্য তুমি কি 1 পেজ লিখবা, এটা কি স্বাভাবিক? আমি খাতা দেখতেছি, আমি জানি, তোমাদেরকে বলি বিষয়গুলো। তোমরা যখন 1 পেজ লেখো বা হাফ পেজ লেখো, তখন তোমাদের এক গাড়ি ভুল হয়। ভুলগুলোর মধ্যে সবচেয়ে বেশি খারাপ লাগে হচ্ছে বানান ভুল। দেখা গেল আমার ওই সময় কোনো কারণে ধরো তোমার খাতাটার উপরে মুড খারাপ হয়ে গেছে, ঠিক আছে, তো তোমার এই বানান ভুল করার কারণেও আমি মার্ক কি করবো, তখন তোমাকে হয়তো হয়তো মার্ক কম দিয়ে দিতে পারি। তো এটা কিন্তু খুব মানে পেইনের একটা বিষয় হয়ে যাবে, ঠিক আছে। তো তোমার কি দরকার, এত অতিরিক্ত লেখার কি দরকার? অতিরিক্ত লেখার প্রয়োজন। তোমরা যখন এই যে সৃজনশীল করো, ক খ গ ঘ, ক কতে তোমরা এক কথাই কিন্তু লেখো, ক এর জন্য কি 1 পাতা লেখো? খ এর জন্য তুমি কি 2 পাতা বা 1 পাতা লেখো? তুমি লেখো কয় লাইন, 4 লাইন, 5 লাইন লেখো। তোমাকে বুঝতে হবে যে আসলে 2 মার্কের জন্য আমি অতিরিক্ত লিখলাম, লিখে দেখা গেল অর্ধেক কথা উল্টাপাল্টা লিখলাম, এটা তো তাদের কি হবে, এটা নিয়ে একটু রাগই হবে যে আসলে। ঠিক আছে। হ্যাঁ, তবে দুই 2 মার্কের জন্য তোমাকে অবশ্যই প্রথম কথায় উত্তরটা দিতে হবে, যে জ্ঞানমূলক প্রশ্নের মতো প্রথম লাইনেই উত্তরটা দিতে হবে, এবং সেকেন্ড লাইনে তুমি হচ্ছে এটাকে একটু এক্সপ্লেইন করবা, সেকেন্ড লাইন বা থার্ড লাইন একটু এক্সপ্লেইন করবা। আর যদি কোনো কিছুর পূর্ণ রূপ আসে, যেমন ধরো ওটিপি, তুমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওটিপির পূর্ণ রূপ হচ্ছে 1 টাইম পাসওয়ার্ড। সো তুমি যদি এই ধরনের কোনো পূর্ণ রূপ লেখো এবং লিখতে গিয়ে যদি বানান ভুল করো, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না, এটা কিন্তু বলে দিলাম। তো কোনোভাবেই বানান যাতে ভুল না হয় সেদিকে একটু খেয়াল রাখবে। আমি যেমন খাতা কাটতেছি, 7-এর খাতা কাটলাম না আজকে, সেখানে এই যে খাতা কাটলাম কতদিন, আর 7-এর খাতা কাটলাম। 7-এর হচ্ছে একটা 7-এর খাতাটাতে দেখতেছি তারা অনেক বানান ভুল করছে। সম্ভবত IAD এর পূর্ণরূপ থেকে আসছে, ইন্টারনেট অ্যাডিকশন ডিসঅর্ডার। তো ওরা আসলে যে কি লিখছে, ইন্টারনেটকে ইন্টারনেট লিখছে, হ্যাঁ অ্যাডিকশনকে এসে কি লিখছে আল্লাহ ভালো জানে। আর ডিসঅর্ডারকে তো ধরো ডিসঅর্ডারই করে ফেলছে। হ্যাঁ, তো এই আর কি। তো তোমরা এরকম যাতে কোনো কিছু না লেখো। আর ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া কি জিনিস, আচ্ছা এখানে কিন্তু দেখো, তোমাকে আমি একটু আগে বলছিও, ধরো তুমি একটা গেমস খেলতেছো, পাবজি গেমস, বা তুমি হচ্ছে ফ্রি ফায়ার গেমস খেলতেছো। তো ফ্রি ফায়ার গেমস খেলার সময় তোমার সাথে
তোমার টিম মেম্বাররা আছে, ঠিক আছে? তুমি কি করতেছো যে বলতেছো যে ওই যে আমরা এনিমি আসলে কি বলি যে তোমার পেছনে এনিমি এনিমি এরকম বলে না যে এই তাড়াতাড়ি তুমি এখান থেকে চলে যাও, হ্যাঁ তুমি এখান থেকে সরে যাও, এই কথাটা কেন বলতেছি? আমি দেখতে পাচ্ছি যে হ্যাঁ এনিমি তোমার কাছে যাচ্ছে, তো এই যে বিষয়টা, এটাকে কিন্তু তুমি দেখতে পাচ্ছ, তোমার সামনে যে মিডিয়াটা শো হচ্ছে সেটা তুমি একদম স্পষ্ট দেখতে পাচ্ছ, বুঝতে পারতেছো, আরেকজনকে বলতে পারতেছো। এইটাই মূলত ইন্টারেক্টিভ, যেটাকে আসলে আরেকজনের সাথে 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 কি করা যায়, মানে সাথে সাথে সেই জিনিসটা আসলে খুবই চমৎকার ভাবে দেখানো যায়, বোঝানো যায়। যেমন ধরো আমি তোমাকে, তুমি এখন এই কথাটা লিখছো, আমি তোমার এই কথাটা পড়লাম এবং তোমাকে সাথে সাথে অ্যান্সার করলাম। এই কথাটা তো এমন হতে পারতো তুমি আমাকে মেসেজ দিয়ে রাখছো, আমি 5 দিন পরে, ধরো পরীক্ষার 2 দিন পরে আমি তোমাকে অ্যান্সার দিলাম, তো তোমার তো এটা নিয়ে আসলে লাভ হইলো না, তাই না? তো এখন আমি সাথে সাথে অ্যান্সার করতেছি, দ্যাট মিনস এটা কিন্তু একটা ইন্টারেক্টিভ সেশন হচ্ছে, ঠিক আছে? সেটা এরকম। আচ্ছা, এটা খুবই মানে সিলি একটা কোশ্চেন যে কতটুকু সময় দেওয়া উচিত। আসলে তুমি পরীক্ষার হলে গিয়ে মোটামুটি অনেক সময় পাচ্ছ, 45 থেকে 50 মিনিট কি 1 ঘন্টা। তোমার প্রথম যে ব্যাপারটা হবে, তুমি লেখা, হাতের লেখাটা সুন্দর, পচা লেখাটা আসলে অ্যাভয়েড করবা। বাট তোমাদের ম্যাক্সিমামের লেখাটাই পচা, এবং পড়তে গেলে আমাদের মোটামুটি হসপিটালে যাওয়ার উপক্রম হয়ে যায় অনেক সময়। তো ওই জন্য লেখাটা সুন্দর করবা। আর হচ্ছে খুব বেশি লেখার প্রয়োজন নাই, মিডিয়াম সাইজের লিখবা, এক্সাক্ট কথাটা লিখবা, তাহলেই হবে। সময় কোনো ম্যাটার করে না। তোমার লেখা শেষ, তুমি আরেকবার রিভিশন দাও, দুবার রিভিশন দিয়ে বেরোয় যাও। আজকে একজনের ম্যাথ খাতা দেখে আমি খুব মানে একটু কষ্টই পেয়েছি, বলা যায় কষ্ট পেয়েছি। কেন যে সে সম্ভবত সে সি সেকশনে তোমাদের, তো সে হচ্ছে রিভিশন যায় 20-30 মিনিট। তো সে রিভিশন দিলে অনেকগুলো ভুল বের করতে হবে, বাট সে সেগুলো ভাবে রেখে চলে আসে। তো এটা আসলে একটু গুরুত্বপূর্ণ জিনিস। সিনেমা ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া হয় না কেন? কারণ সাথে সাথে তো তুমি সেটা নিয়ে আসলে আহ, ধরো সিনেমার মধ্যে কোনো একটা ব্যাপার ঘটতেছে, সেটাকে তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? অ্যাজ এ প্রেজেন্টেশন যেভাবে দেখা যায় ওইভাবে দেখতে পাচ্ছ। কিন্তু তুমি তুমি কি ওই তাদের সাথে কোনো কথা বলতে পারতেছো, তাদের সাথে আসলে জুড়তে পারতেছো? বিষয়টা কিন্তু এরকম। তুমি কিন্তু দেখা গেল যদি এরকম হতো যে সিনেমার যে হিরো বা সিনেমার যে হিরোইন, তার সাথে তুমি কি করতেছো, মানে তারা অভিনয় তোমাকে শেখাচ্ছে, তুমি অভিনয় শিখতেছো, এরকম কোনো সেশন যদি হতো সেটা কিন্তু ইন্টারেস্টিং। কিন্তু তুমি তো এরকম কোনো কিছু পাচ্ছ না, তুমি হচ্ছে সিনেমা দেখতেছো, তোমার নিজেকে এন্টারটেইন করতেছো, ঠিক আছে? তো এই জায়গাটাতে তুমি শুধু একটা মাল্টিমিডিয়া দেখতেছো, ঠিক আছে? আর কোনো প্রশ্ন? স্যার, হ্যালো বলো, শুনতেছি। স্যার, আমার যে কোনো টাইপের প্রশ্ন আছে, মানে এটা কিভাবে করব, ধাপগুলো লেখো, ওগুলোকে পয়েন্ট আকারে লিখবো নাকি ফ্লোচার আকারে? যেমন ধরেন বললো প্রেজেন্টেশনের স্লাইড কিভাবে অ্যাড করব। তুমি ধাপে ধাপে লিখবে। তুমি অবশ্যই পরীক্ষার খাতায় ধাপ হিসেবেই লিখবা যে হ্যাঁ প্রথম ধাপে তুমি এটা করবা, দ্বিতীয় ধাপে এটা করবা, তৃতীয় ধাপে এটা করবা, ধাপে ধাপে লিখবা। এবং তোমার লেখাগুলোর মধ্যে স্মার্টনেস থাকতে হবে, ঠিক আছে? আইসিটিতে তুমি যখন লিখবা অবশ্যই তোমার ভিতরে একটু স্মার্টনেস থাকা উচিত, হ্যাঁ? দেখা গেল তোমরা যদি যেমন তেমন করে লিখে রাখো, এটা আসলে শোভা পায় না আইসিটিতে, ঠিক আছে? তো ওইভাবে তুমি ধাপে ধাপে লিখে দিবা, বা হয়তো পার্থক্যর কথা বললে অবশ্যই টেবিল দিয়ে দিবা। তোমরা তো এরকমও আমি দেখি যে পার্থক্যর কথা লিখতে বলছে, কেউ টেবিল না দিয়ে দুইটা দুইটা দেখা গেল পার্থক্যর কথা বলছে, একটা টপিকে একবার বলছে, দ্বিতীয় লাইনে এসে বা তৃতীয় লাইনে এসে আরেকটা টপিকে আরেকবার বলছে। এটা তো পার্থক্য হইলো না। পার্থক্য মানেই কিন্তু একটা টেবিল, 100% একটা টেবিল। তো টেবিল না দিয়ে তুমি সুন্দর করে কি করছো, এইভাবে লিখে দিচ্ছো। এইগুলো কিন্তু করা যাবে না।
কন্টেস্ট ডেভেলপমেন্টে ইন্টারেক্টিভ অ্যাড করা আলাদা নাম কোন কোন লাইনে আছে আমাকে একটু বলবা কত নম্বর পেজ বা কোন লাইনে আছে কথাটা আমি দেখি আসলে তোমার কথাটা ক্লিয়ার হতে পারতেছে না 68 লাস্ট টাইম লেখা আছে কন্টেস্ট ডেভেলপমেন্টের ইন্টারেক্টিভিটি অ্যাড করা কোথায় আছে এটা আচ্ছা, এখানে লেখা আছে কি লেখা আছে একটু পড়ি আমরা আমি চেষ্টা করে নিই আর কি এখানে লেখা আছে যে যিনি টেক্সট বা গ্রাফিক্স অডিও ভিডিও অ্যানিমেশন ইত্যাদি নিয়ে কাজ করেন তিনি কন্টেস্ট ডেভেলপার ঠিক আছে ভালো কথা এই কাজটি করার জন্য অ্যাডোবি ফটোশপ তৈরি থেকে 3D স্টুডিও ম্যাক্স বা মায়া ইত্যাদি অনেক সফটওয়্যার ব্যবহার করা হয় বিভিন্ন কাজের জন্য বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয় থেকে কিন্তু বর্তমান পরিপ্রেক্ষিতে বিবেচনা করে আমরা তাদেরকে মাল্টিমিডিয়া প্রোগ্রামার অথবা মাল্টিমিডিয়ার অথর বলবো যারা এসব মিডিয়া ব্যবহার করে একটি ইন্টারেক্টিভ অ্যাক্টিভিটি তৈরি করে বস্তুত কন্টেন্ট ডেভেলপ করা বা ইন্টারেক্টিভ যোগ করার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে অ্যাডোবি প্রিমিয়ার ও অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ও সফটওয়্যার যা দিয়ে চমৎকার কন্টেন্ট তৈরি করা যায় কিন্তু আমরা মাল্টিমিডিয়া সফটওয়্যার তৈরির প্রোগ্রাম বলবো ডিরেক্টরকে যার সাহায্যে প্রিমিয়ার বা ফটোশপ তৈরি করা মিডিয়াগুলোকে মিলিয়ে একটি ইন্টারেক্টিভ অ্যাপ্লিকেশন তৈরি করা হয় তো আসলে এখানে মূল কথাটা কি বুঝেছে এখানে দেখো আমরা যদি একটা সফটওয়্যার তৈরি করি সাপোজ তাহলে আমাকে কি বলা হবে আমাকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার বলা হবে যদি আমি সফটওয়্যার দেখা গেল ডিগ্রি নিয়ে থাকি যেমন আমি কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে ডিগ্রি নিচ্ছি তো আমি যদি কোনো সফটওয়্যার ডেভেলপ করি তো অবশ্যই আমি সেটার উপরে কি সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাই না তো বা আমি যদি নেটওয়ার্কিং এর উপরে কোনো জব করে থাকি নেটওয়ার্কিং এর কোনো কাজ করে থাকি তাহলে আমি নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার তো এখানে এই যে অডিও ভিডিও দিয়ে যে মাল্টিমিডিয়া কন্টেন্ট তৈরি করতে সেখানে কন্টেন্ট হবে কথাটা কন্টেন্ট বলতে তাদেরকে আসলে মাল্টিমিডিয়া কন্টেন্ট ডেভেলপার বলে ঠিক আছে মানে আসলে যারা কন্টেন্ট তৈরি করে তো এখানে কিন্তু দেখো আমরা যখন কোনো ফটোশপ দিয়ে কোনো কিছু তৈরি করি সেটা কিন্তু একরকম হয় বা আমরা যদি প্রেজেন্টেশনের জন্য কোনো পিপিটিএক্স বা প্রেজেন্টেশন ফাইল তৈরি করি সেটা একরকম হয় আর কিছু আছে যে অ্যাডোবি দেখা গেল প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি আফটার ইফেক্ট এই সফটওয়্যারগুলো ব্যবহার করে যখন আমরা কোনো 3D মডেলের কোনো বস্তুকে নিয়ে কাজ করি সেটাকে দেখা গেল ইন্টারেক্টিভ সেশনের মতো ব্যবহার করা যায় ঠিক আছে তো এই যে বিষয়গুলো যদি হয় তাহলে সেটা আসলে এখানে বোঝানো কথাটা বলছে যে আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে কন্টেন্ট হবে কন্টেন্ট ডেভেলপের ইন্টারেক্টিভিটি তো যে এগুলো তৈরি করতেছে তাকে মূলত ওই কন্টেন্ট ডেভেলপার বলা হচ্ছে এবং সে আসলে এই ইন্টারেক্টিভ ভাবে তোমার হচ্ছে কম্পিউটারটা কন্টেন্টটা তৈরি করতেছে ঠিক আছে কন্টেন্টটা তৈরি করতেছে এবং সেটা মূলত সে তৈরি করে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই যে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বা অ্যাডোবি ফটোশপ এমন সফটওয়্যার দিয়ে তো মূলত অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিন্তু এমন ধরনের সফটওয়্যার যেটা দিয়ে আসলে মুভির যে মুভিগুলো আছে বা যে আসলে 3D ব্যাপারগুলো আছে যেমন ধরো যদি এমন অনেক সফটওয়্যার আছে যেগুলো তোমার ফেস ডিটেক্ট করতে পারে বা তুমি হাত নড়াচ্ছ সেও হাত নড়াবে তোমার ফেসকে সে কি করতে পারে চেঞ্জ করে ফেলতে পারে তো দেখো অনেকে ভিডিও বানায় কিন্তু এরকম হ্যাঁ এরকম ফটো অ্যাপ্লিকেশন দিয়ে দেখবে যে ভিডিও বানায় তার মুখটা হয়তো সুন্দর কিন্তু সে হচ্ছে মুখটাকে
মোটা করে ফেলছে বা চিকন করে ফেলছে। তো এই যে বিষয়গুলো সে তৈরি করে। তো এই এই যে কন্টেন্ট গুলো তৈরি করে তাকে আসলে কি বলতেছে যে মাল্টিমিডিয়া কন্টেন্ট কন্টেন্ট ডেভেলপার, ঠিক আছে, সে আসলে এটা তৈরি করে। ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার না হলে বলো। ইন্টারেক্টিভ বুঝাচ্ছে যে আসলে তুমি যদি ফটোশপে তৈরি করো তো এটা ইন্টারেক্টিভ হবে না, যদিও এখানে লেখা আছে। তুমি যদি আহ, সেটাকে তুমি যদি দেখা গেল প্রিমিয়ার প্রো দিয়ে তৈরি করো, সেটা কিন্তু আবার ইন্টারেক্টিভ হবে। সেটা আসলে দেখা গেল আমাদের আমরা আসলে সহজে বুঝতে পারবো, ভিডিওর মতো হবে বা আমাদেরকে আসলে আহ, যেটাকে বলে আমি তোমাদের একটু ধারণা দেওয়ার জন্য কিছু ভিডিও আমি করি। Google থেকে search করি। তো, দেখি কিন্তু দেখো এখানে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু ইন্টারেক্টিভ ভিডিও, আফটার ইফেক্টে তৈরি করা। তো আমরা প্লে করি, এটা কিন্তু একটা ধরো রাস্তা, এখানে আসলে কিভাবে জ্যাম হয় সেটার কিন্তু একটা ভিডিও, ঠিক আছে। এরকম আহ, যেমন ধরো এই যে আফটার ইফেক্ট দিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করছে, এই ওয়েবসাইটের যখন মাউসটা নিয়ে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি সে কি করতেছে, ওই যে ওটা কিন্তু হোভার হচ্ছে, মানে সামনে চলে আসতেছে। তো সামনে যে চলে আসার বিষয়টা এইটা কিভাবে হচ্ছে? তো এটা তো হওয়ার কথা না। দেখো আমার মাউস আমি নিয়ে যাচ্ছি, আমি কি আমার এগুলো কি হোভার হচ্ছে? বাট তার কিন্তু হোভার হচ্ছে, দেখো। তো এই আফটার ইফেক্টে কিন্তু এটা করা যায়, বাট প্রেজেন্টেশন দেখা গেল তৈরি করছো তুমি একটা ফটোশপের মাধ্যমে, সেটাতে ধরো তুমি সেটা কিন্তু আসবে না বা আসতেছে না। সেক্ষেত্রে এটাকে ইন্টারেক্টিভ বলা হয়। ক্লিয়ার নাদিয়া? তুমি কি ক্লিয়ার? ক্লিয়ার না হলেও বলো, সমস্যা নেই। আমাদের সেশনটা শেষ হয়ে যাবে একেবারে শেষ পথে। আমরা প্রয়োজনে আরেকটা সেশন, মানে আরেকটা লিঙ্ক দিয়ে দেবো যদি প্রশ্ন থাকে তাহলে আরো কিছুক্ষণ হয়তো ক্লাসটা চলবে। সেকেন্ড লিঙ্কে হয়তো তোমরা জয়েন করবো, আর যদি তোমাদের সেশন এখানে শেষ হয় তো শেষ হবে। হয়ে আছে প্রিমিয়ার অ্যান্ড ফটোশপ ইউজ করে ইন্টারভিউ, হ্যাঁ যদি পরীক্ষায় আসে তো এই দুটাই লিখবা, ঠিক আছে। নর্মালি কিন্তু ফটোশপে এখনকার আপডেটেড ভার্সন অনুসারে করা যায় আর কি। কিন্তু আগের গুলোতে আসলে সেশন করা যায় না, তাই কোনো কিছু তৈরি করা যায় না। আগের গুলোতে সমস্যা আছে কিছু। এখন বলো তোমাদের আরো প্রশ্ন আছে কিনা, সবাই একটু লেখো, যদি প্রশ্ন থাকে তাহলে আমরা আরেকটা ক্লাস স্টার্ট করতে পারি হয়তো আরো কিছুক্ষণের জন্য, 20-30 মিনিট। আর যদি তোমাদের মোটামুটি সবকিছু ক্লিয়ার হয় তাহলে এখানে শেষ করে দিবো।
স্যার এখানে যে হচ্ছে স্লাইডে ব্যাকগ্রাউন্ড যুক্ত করার জন্য বা ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার জন্য যে ডিটেলগুলো স্যার লেখা আছে ওগুলা কি আমাদের বর্ণনা হিসেবে আসবে? মানে লেখো যে স্লাইড ব্যাকগ্রাউন্ড যুক্ত করার ধাপগুলো বা হচ্ছে স্লাইড পরিবর্তন করার ধাপগুলো লেখো। পেজ হচ্ছে 72। হ্যাঁ, বুঝতে পারছি। এই ধাপগুলো আসতে পারে, তবে ধাপগুলোকে তোমাকে ছোট করে লিখতে হবে আর কি, সংক্ষেপে লিখতে হবে। হ্যাঁ, দেখা গেল টু দি পয়েন্টে লিখতে হবে যে এই ধাপে এটা করা যায়। ঠিক আছে, যেমন স্লাইড প্রদর্শনের ধাপ আসতে পারে। স্লাইড প্রদর্শনের ধাপ আসতে পারে। এই যে ম্যাডাম যে লেখাগুলো দিছে দেখো, ইনসার্ট ট্যাব, এর গ্রুপ, এই গ্রুপগুলো কি কি আছে, তারপর টেবিলের কি কি গ্রুপ আছে, ইলাস্ট্রেশনের মধ্যে কি কি আছে। হ্যাঁ, এগুলো কিন্তু একটু পড়তে হবে। লিঙ্ক, হেডার, ফুটার, এগুলো কিন্তু তোমার বইয়ে আছে। ওগুলো নিয়ে একটু স্টাডি করবা, পাশাপাশি তোমার তো ল্যাপটপ আছে, তো সেখানেও একটু দেখবা। সবাই কি ক্লিয়ার? আরো প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আমার মনে হয় প্রশ্ন তেমন কারো আর নাই, যা বুঝতেছি। যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা সেশনটা আজকে শেষ করে দেবো এখানে। স্যার এটা লাস্ট লাস্ট ওয়ান। স্যার সেভ আর সেভ এজ এর ভিতর পার্থক্য কি? সেভ হচ্ছে কোন একটা ফাইলকে তুমি তুমি লেখা অবস্থায় জাস্ট সেভ করতেছো, সেই লেখাটা সেভ থেকে যাচ্ছে। আর সেভ অ্যাজ হচ্ছে তুমি সেই ফাইলটা, সেই ফাইল যে ফাইলটাতে লিখতেছো সেই ফাইলে তুমি সেভ করতেছো না, নতুন করে আরেকটা ফাইলও তৈরি করতে চাচ্ছ। ঠিক আছে, যেটার মধ্যে তুমি অলরেডি যেটা লেখা লিখছো ওইটা অটোমেটিক্যালি সেখানে শিফট হয়ে যাবে। ঠিক আছে, নতুন নামে। হয়তো সেটা তুমি যে জায়গায় ডেস্কটপের উপরে রাখছিলা প্রথমে, তো এখন তুমি রাখতে চাচ্ছ ডাউনলোডস এর মধ্যে বা ভিডিওস এর মধ্যে, অন্য একটা ড্রাইভে রাখতে চাচ্ছ। ঠিক আছে, সেভ আর সেভ এজ এর মধ্যে পার্থক্য এটাই। ক্লিয়ার সবাই? জি স্যার। ওকে, ম্যাডামের এই পিডিএফটা আমি হয়তো কমিউনিটিতেই দিয়ে দেবো, যে সবাই মোটামুটি পড়াশোনা করে। তোমাদেরকে অলরেডি যে সমস্যাগুলো ছিল ওগুলো নিয়ে ডিসকাস করে দিচ্ছি। আশা করি তোমাদের কালকে পরীক্ষাও ভালো হবে, শুভকামনা জানাচ্ছি। অগ্রিম। আর এখন থেকে স্টাডি করো, আশা করি খারাপ হবে না। ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। তাহসিন, তুমি হচ্ছে ওই ভিডিওগুলো একটু আপলোড করে দাও, দিয়ে আমাকে একটু জানাও। হ্যাঁ, ভিডিওগুলো আপলোড দিয়ে দেবো।